আমি বাংলাদেশি মানুষের মনোবলকে ভালোবাসি। রাস্তায় গাড়ি চালানোর সময় বা হাঁটার সময় দেখবেন লোকেরা তাদের এই জীবনকেই দারুণভাবে গ্রহণ করেছে। বাংলাদেশে তো এ নিয়ে ষষ্ঠবার এলেন। হ্যাঁ, আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই, বাংলাদেশের রাজনীতির জন্য, অর্থনীতির জন্য, নিরাপত্তার জন্য এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্যুটা হচ্ছে বাংলাদেশকে ঘিরে আমাদের নিকটতম প্রতিবেশী ভারত এবং খানিকটা দূরের প্রতিবেশী চীনের ভূমিকা, তাদের মধ্যকার প্রতিযোগিতা, তাদের মধ্যকার বৈরিতা, আঞ্চলিক রাজনীতি সেটা আছে আমরা জানি, এবং সেটাকে কিভাবে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তার ইস্যুকে বিঘ্নিত করছে সেটা আমরা কম বেশি সকলেই জানি। আমরা এও জানি যে বাংলাদেশ রাজনীতির মাঠে জামাত বিএনপি দীর্ঘদিনের মিত্র হলেও 2014 প্রেক্ষাপটে অনেকটাই দূরত্ব বেড়ে যায় এই দুই দলের মধ্যে। বিশেষ করে যুদ্ধ অপরাধ ইস্যু, জামাত নেতাদের গ্রেপ্তার, ফাঁসি, কোনো বিষয়ই বিএনপি নেতাদের কথা না বলা, এমনকি জামাতের চরম সংকটের সময় বিএনপির চুপ করে থাকার কারণে বিএনপির উপর অনেকটাই নাখোশ ছিল জামাত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই, বাংলাদেশের রাজনীতির জন্য, অর্থনীতির জন্য, নিরাপত্তার জন্য এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্যুটা হচ্ছে বাংলাদেশকে ঘিরে আমাদের নিকটতম প্রতিবেশী ভারত এবং খানিকটা দূরের প্রতিবেশী চীনের ভূমিকা, তাদের মধ্যকার প্রতিযোগিতা, তাদের মধ্যকার বৈরিতা, আঞ্চলিক রাজনীতি সেটা আছে আমরা জানি, এবং সেটাকে কিভাবে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তার ইস্যুকে বিঘ্নিত করছে সেটা আমরা কম বেশি সকলেই জানি। আমরা এও জানি যে বাংলাদেশের রাজনীতিতে 2009 সাল থেকে ভারত প্রবলভাবে, একচেটিয়াভাবে প্রভাব বিস্তার করছে। আমরা এটাও জানি যে এই একই সময়ে ভারত চীনকে কন্টেন করতে চায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা আশ্বস্ত করতে চায় যে তাদের প্রভাব এখানে থাকলে, একক প্রভাব থাকলে তারা চীনকে কন্টেন করতে পারবে। কিন্তু ইতিহাস বলছে যে 2009 সালের পর থেকে যখন একক প্রভাব ভারতের বাংলাদেশের রাজনীতিতে, সেই সময়টাতেই চীনের প্রভাব বলয়ে বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে। আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 বছর আগ থেকেই দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রের ভীষণ তৎপরতা এবং তার অ্যালাইজ যারা ওয়েস্টার্ন অ্যালাইজ তাদেরও তৎপরতা। অবাধ নিরপেক্ষ নির্বাচন, শ্রম অধিকার, মানবাধিকার, গণতন্ত্রকে প্রমোট করবার একটা ক্যাম্পেইন তারা চালিয়েছে। প্রেস ফ্রিডমের পক্ষে তারা দাঁড়িয়েছে, ফ্রিডম অফ এক্সপ্রেশনকে নিশ্চিত করতে চেয়েছে, এবং নির্বাচনের ঠিক আগে এসে ভারতে ভেঙে বসলো। তারা মনে করে যে একটা ভালো নির্বাচন হলে এখানে ক্ষমতার পালাবদল হতে পারে, সেখানে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এবং যুক্তরাষ্ট্রকে বোঝালো যে চীনের প্রভাব যেভাবে বাড়ছে, শেখ হাসিনা যেভাবে চীনের দিকে ঝুঁকে পড়ছেন, কিংবা অন্য কেউ আসলে যেভাবে চীনের দিকে ঝুঁকে পড়বে, সেখানে তাদের প্রভাব থাকা দরকার। তারা যা চাইছে, অর্থাৎ তারা বর্তমান রিজিমকে ক্ষমতায় রাখতে চাইছে, যারা আগেও ছিলেন। আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে, তাকে তাদের রাখতে হবে, এবং রাখলে চাইনিজ প্রভাবটা বৃদ্ধি পাবে না। কিন্তু যে কথা আমি শুরুতেই বললাম যে এই প্রভাব বৃদ্ধি পেয়েছে ভারতের প্রভাব থাকাকালীন সময়, এবং দুই দেশই দুটোই আমাদের মিত্র, দুটোর সঙ্গে আমাদের ঐতিহাসিক ভালো সম্পর্ক আছে। কিন্তু এরা যে বাংলাদেশকে উজাড় করে ভালোবাসে, বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করছে, সেটা কিন্তু বলা যাবে না। তার চেয়ে বরং দূরের দেশগুলো অনেক বেশি। আমাদের এক্সপোর্ট সেই সব দেশে হয়, আমাদের এখানে বিনিয়োগ তাদের থেকে সবচেয়ে বেশি হয়, আমাদের দুর্যোগ দুর্বিপাকে তারা সহায়তা করে। আমি মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার কথা বলছি, পশ্চিমা দেশগুলোর কথা বলছি। এদের ইনভেস্টমেন্ট দৃশ্যমান। এরা 1 টাকা দিয়ে 10 টাকার আওয়াজ তোলে, এরা ব্রিজ, কালভার্ট, ফ্লাইওভার, এটা সেটা করে যেগুলো দেখা যায়। কিন্তু অন্যরা আমাদের শিক্ষায়, স্বাস্থ্যে, যেগুলো আমাদের জন্য অনেক বেশি জরুরি, সেই জায়গাগুলোতে বিনিয়োগ করে। আমাদের কোভিডের কালে সবচেয়ে বেশি ভ্যাকসিন সহায়তা মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে বিনা পয়সায়।
রোহিঙ্গা ক্রাইসিস আমরা মোকাবেলা করতে পারি, সবচেয়ে বেশি সহায়তা মার্কিন যুক্তরাষ্ট্রের এবং তারপরে অন্যান্য ইউরোপের দেশগুলোর। কিন্তু তাদের এই দুটো দেশ যত বৈরিতেই থাকুক না কেন, তারা কিন্তু পশ্চিমকে এখানে জায়গা দিতে চায় না, সেটা মোটামুটিভাবে স্পষ্ট। চীনও চায় না এখানে আমেরিকানদের কোনো ফুটপ্রিন্টস থাকুক, ইউরোপিয়ানদের থাকুক, ভারতও চায় না, এবং সেক্ষেত্রে তারা আপাতত সফল হয়েছে। 7ই জানুয়ারি নির্বাচন করিয়ে নিয়েছে, তারা যাদেরকে ক্ষমতায় দেখতে চেয়েছে তারাই ক্ষমতায় আছেন। বিরোধীরা অনেক বেশি মার্জিনালাইজড হয়ে গেছে। বিরোধীরা যে ভালো ভবিষ্যতে কিছু করবে বা অতীতেও সব ভালো করেছে এমনটা মনে করবার কোনো কারণ নেই, অন্তত আমার দিক থেকে মনে করবার কোনো কারণ নেই। এবং ভবিষ্যতে কখনো ক্ষমতার পালাবদল হলে আমি আজকে যে ভূমিকায় আছি, অতীতে যে ভূমিকায় ছিলাম, ভবিষ্যতে সেই ভূমিকায় থাকবো, এবং আই ডোন্ট হ্যাভ এনি পলিটিক্যাল ইন্টারেস্ট। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কোনো সম্পর্ক সেটা যদি একটা শক্ত ভিতের উপরে না দাঁড়ায়, সেটা যদি স্বচ্ছ না হয়, সেটার মধ্যে যদি সততা না থাকে, সেটা টেকে না। এবং ভারত চীনের সমস্যাটা এখন সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। ভারত এখন চীনকে নিয়ে উদ্বিগ্ন। এই যে তিস্তা প্রকল্প করতে চাইছে বাংলাদেশ, চীন সেখানে অর্থায়ন করবে। ভারত আমার তিস্তার পানি দেয় না, কিন্তু সে এই প্রকল্পে অর্থায়ন করতে চায়, সেটা নিয়ে এখন ভারত উদ্বিগ্ন। বাংলাদেশ সাবমেরিন কিনেছে শেখ হাসিনা সরকার দুটো চায়না থেকে, সেটা নিয়ে তারা উদ্বিগ্ন। এখন আবার সাবমেরিন বেস করছে বাংলাদেশ, ভারত সেটা নিয়ে উদ্বিগ্ন। চীনের সঙ্গে বাংলাদেশের জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ভারতের মাথা গরম করে ফেলেছে। চীনের কাছে বাংলাদেশ $5 বিলিয়ন লোন চাইছে, ভারত ভীষণভাবে উদ্বিগ্ন। চীন যা করছে সব কি বাংলাদেশের ভালোর জন্য? অন্যরা একমত হতে পারেন, আমি নই। ভারতের এই উদ্বেগ এবং উদ্বেগের বিকল্প হিসেবে ভারত যা করছে সেটা কি বাংলাদেশের জন্য কল্যাণকর? আমি বলবো না। এই দুটো দেশ কোনো অবস্থাতেই বাংলাদেশের জনগণকে কোনো কিছুতে বিবেচনায় নিচ্ছে না। শুধুমাত্র তাদের অর্থনীতি, শুধুমাত্র তাদের রাজনীতি, শুধুমাত্র তাদের নিরাপত্তার স্বার্থ নিয়ে। এগুলো আমি বলছি না, আরও অনেকেই বলছেন। দেশে বিদেশে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে। অতি সাম্প্রতিককালেও আমরা বেশ কিছু লেখা দেখেছি। প্রফেসর আলী রিয়াজ যুক্তরাষ্ট্র ইলিনয় স্টেট ইউনিভার্সিটির প্রফেসর, তার আমাদের এখানে আরেকজন লেখক ও ফয়েজ আহমেদ তৈয়ব, তার লেখা, এরকম আরও অনেকে নানান জায়গায় লিখছেন। ভারতীয় গণমাধ্যমগুলো তো নানানজন এইভাবে তাদের স্বার্থ বিবেচনা করে লেখালেখি করছেন, অনেকে চীনের পক্ষ হয়ে লিখছেন। সো যে কথা আমি বলছিলাম যে গত বছরের শেষের দিকে ভারতের যুক্তরাষ্ট্রের 2+2 মিটিংয়ে, যেটা অজিত দোভাল এবং জ্যাক সুলিভানের মধ্যে হয়, ভারত বাংলাদেশ থেকে চীনের ফুটপ্রিন্ট সংকুচিত করবার শক্ত প্রতিশ্রুতি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে। এবং এটা কূটনীতি পাড়ায় বেশ আলোচিত। কেউ কেউ মনে করছেন যে বাংলাদেশ থেকে চীনের ফুটপ্রিন্ট বা পদচিহ্ন সংকুচিত করবার প্রকল্প বেশ ভালোভাবেই কাজ করেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। এবং এরা যারা বলছেন, এরা তিনটে বিষয়কে সামনে নিয়ে আসেন যে 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনের আগে ভারতের কঠোর অবস্থানের কারণেই ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে কার্যত গা ঢাকা দিতে হয়েছিল। যেটা পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন যে পিটার হাস এত সরব ছিলেন, বিএনপির সঙ্গে এত মেলামেশা করেছেন, তিনি এখন গা ঢাকা দিয়েছেন। আমি তার কথার সঙ্গে একমত পোষণ করি না। যাই হোক, যেটা বলছিলাম যে তাদের বক্তব্য হচ্ছে যে নির্বাচনের ঠিক কিছু আগেই যুক্তরাষ্ট্র ভারতের চাপে তাদের পলিসি শিফট করেছে। আমি সেটার সঙ্গে একমত নই, এবং সরকারের সঙ্গে আগের মতোই স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। সরকারের সঙ্গে তো কাজকর্ম চালিয়ে যাবে, স্বৈর শাসকদের সঙ্গেও, সামরিক শাসকদের সঙ্গেও সব সরকারই সম্পর্ক চালিয়ে যায় পৃথিবী জুড়েই। এটা বাংলাদেশেও 80-র দশকে 70-এর দশকে তাই হয়েছে, ভবিষ্যৎও তাই হবে, যতক্ষণ না পর্যন্ত একটা দেশ আরেকটা দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তৃতীয় বক্তব্য হচ্ছে যে নতুন মন্ত্রিসভা থেকে চীনপন্থীদের সরানো হয়েছে, এবং তার একটা লক্ষণ পররাষ্ট্রমন্ত্রীর কাছে সে ভারতীয় পররাষ্ট্র সচিব তিস্তা প্রকল্প অর্থায়নের কথা বলবার সাহস পায়। আমি সাহস এই অর্থে বলছি, তারা তাদের কথা বলতেই পারে। আমাদের সঙ্গে তাদের ন্যায্য হিস্যার চুক্তি সম্পন্ন না করে আমরা একটা প্রকল্প করব যেখানে অন্যরা ইতিমধ্যেই অর্থায়নের কথা বলেছে এবং তারা বাংলাদেশে অনেক অনেক বেশি অর্থায়ন করেছে ভারতের তুলনায়, সেখানে এসে আপনি বলছেন আমি অর্থায়ন করব। এ যেন এক ধরনের মামার বাড়ির আবদার।
তৃতীয় প্রসঙ্গ, বাংলাদেশ চীন থেকে নতুন করে বড় প্রকল্পের ঋণ বা সহায়তা নিচ্ছে না, বরং চীন থেকে আমদানি কমিয়ে ভারত থেকে আমদানি বাড়াচ্ছে। এটাও তারা বোঝাবার চেষ্টা করছেন। সেটাও ঠিক নয়, কারণ ইতিমধ্যেই বাংলাদেশ $5 বিলিয়ন ঋণ চেয়েছে ভারতের কাছে। শেখ হাসিনার কূটনীতির উল্লেখ করার মতো দিক হচ্ছে তিনি ভারতকে বোঝাতে সক্ষম হয়েছেন যে চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশের উন্নয়নে চীনের তহবিল এবং ঠিকাদারি অংশীদারিত্ব অপরিহার্য, এবং সেটা বাংলাদেশ করছে ভারতের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করেই। শেখ হাসিনার দিক থেকে চীন বাংলাদেশ সম্পর্ককে বিনিময় নির্ভর হিসেবে দেখানো হয়। এখানে সম্পর্ক দেখানো হয় উন্নয়ন প্রকল্প ভিত্তিক। এখানে পদ্মা সেতু এবং পদ্মা রেল সংযোগের মতো এমন সব প্রকল্প আছে যা ভারত ট্রানজিট কিংবা করিডোর হিসেবে ব্যবহার করছে বা করবে। ভারতের আপত্তির মুখে বাংলাদেশ সোনা দিয়ে থেকে সরে এসেছে আমরা জানি, এবং চীনকে কথা দিয়ে বাংলাদেশ সেখান থেকে সরে আসতে হয়েছে ভারতের চাপে, এটা স্পষ্ট। যখন বাংলাদেশ সাবমেরিন কিনে চীন থেকে, ভারতীয় পত্রপত্রিকায় তখন লেখা হয়েছে তোমাদের সাবমেরিন দরকার কি, আমরাই তো আছি, দরকার হলে আমরাই দিব, ব্যাপারটা এরকম। সো তিস্তার অববাহিকা উন্নয়ন প্রকল্প শুরু করছে না। ঢাকা, সিলেট কিংবা সৈয়দপুর বিমানবন্দরে চীনের প্রভাবের কারণেই চীনাদের ঠিকাদারি দেয়নি বাংলাদেশ। বীরেশ্বরায়ে বঙ্গবন্ধু শিল্পাঞ্চলের মতো কৌশলগত অবস্থানে ভারতীয় অর্থনৈতিক জোন স্থানান্তর করেছে। বঙ্গোপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকারের চাপ সামলে ভারতীয় ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছে। রূপপুর পারমাণবিক প্রকল্পে ভারতকে যুক্ত করেছে। চীন থেকে আমদানি কমিয়ে সেটার একটা বড় অংশ ভারতমুখী করেছে। সো ভারত এগুলো দেখাতে পারছে এবং ভারতে তাতে তৃপ্তিবোধও করতে পারছে, এবং এসব দিয়ে সরকার ভারতকে পর্যাপ্ত পরিমাণে সন্তুষ্ট করতে পেরেছে বলেই মনে হয়। বাংলাদেশ সরকার খুব সন্তুষ্ট, কথাবার্তা তো এটা বুঝি আমরা কর্তা ব্যক্তিদের। এবং যেহেতু বাংলাদেশ ভারতের নিরাপত্তা সমাধান করে দিয়েছে, তাই শেখ হাসিনা সরকার এখানে ব্যাপক সুবিধা নিতে সক্ষম হয়েছে। এভাবে ভারত চীনের মতো দুটো বিবদমান প্রতিপক্ষকে একসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিজের পক্ষে রাখার সাফল্য দেখিয়েছেন, এবং সেজন্য তিনি অনেক সাধুবাদ পেয়েছেন। আমরাও সাধুবাদ দিই অনেক ক্ষেত্রে। এত কিছুর পরও আমরা কিন্তু দেখতে পাই যে বাংলাদেশ থেকে চীনের ফুটপ্রিন্ট বা পদচিহ্ন যেটাই বলি না কেন, কমানোর বিষয়টি মূলত বাহ্যিক, এবং বাস্তবতা হচ্ছে বাংলাদেশে চীনের অবস্থান অতীতে যে কোনো সময়ের চেয়ে বেশি। বাংলাদেশ চীনের পেটের মধ্যে অর্থনৈতিকভাবে ঢুকে পড়েছে, যেমনটা রাজনৈতিকভাবে ভারতের পেটের মধ্যে ঢুকে পড়ছে। বিশ্বের যে 20টি দেশ বিশাল অঙ্কের চীনা ঋণ নিয়েছে, সেই তালিকায় বাংলাদেশের অবস্থান এখন 6 নম্বরে। গত 12 বছরে চীন বাংলাদেশে প্রায় $20 বিলিয়ন কন্ট্রাক্টরি ঠিকাদারি কাজ পেয়েছে এবং প্রায় $7 বিলিয়ন বিনিয়োগ করেছে। এসব ক্ষেত্রে ভারতের যে অংশগ্রহণ সেই তুলনায় প্রায় 10 গুণ বেশি। বাংলাদেশ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প বলা হয়, কিন্তু আমি এটাকে পলিটিক্যাল একটা ইনিশিয়েটিভ বলি, যুক্ত হয়েছে। চীনের কারণে কোয়াডে যুক্ত হতে অনাগ্রহ দেখাচ্ছে। যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও নিরাপত্তা সংক্রান্ত কিছু চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করছে না, এবং যুক্তরাষ্ট্র এগুলো নিয়ে অনেক দিন ধরে কথা বলছেন। বাংলাদেশের মোট সামরিক আমদানির 3/4 চীন থেকে আসে। আপনাদের স্মরণ থাকবার কথা, কোভিড-19 পরও পরিমাণের দিক থেকে চীন থেকে আমদানি বাংলাদেশের কিন্তু একদমই কমেনি, বরং গত 10 বছরে চীন থেকে বাংলাদেশের আমদানি বেড়েছে 3.83 গুণ। 3.83 গুণ। চীন থেকে বাংলাদেশের প্রায় প্রতিটি মাঝারি ও বড় প্রকল্পে চীন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে আছে। এবং আমরা সবাই দেখতে পাই যে 2009 থেকে 2014 যে সময়টাতে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ভারতের প্রভাব বেড়েছে, এবং তারপরের 10 বছরে ঠিক যে সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের সর্বোচ্চ স্তরে তাদের ভাষায়, ভারতের ভাষায়, বাংলাদেশের ভাষায়, সরকারের ভাষায় পৌঁছেছে, ঠিক একই সময়ে বাংলাদেশ চীন সম্পর্ক আমদানি, অবকাঠামো উন্নয়ন,
কারিগরি, অর্থনীতি এবং সামরিক সব খাতে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এমনকি বাংলাদেশ চীনের আগ্রহে সাবমেরিন কিনেছে, আমি যে কথা আগেও বলেছি, এবং সাবমেরিন ল্যান্ডিং স্টেশনও নির্মাণ করেছে। প্রশ্ন হচ্ছে, এই যে চীনের ফুটপ্রিন্ট বা পদচিহ্ন সংকুচিত করে আনার দাবি ভারতের, এটা আসলে কতটা বাস্তব, এবং এই অবাস্তব বিষয়টিকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যরা কেন আমলে নিচ্ছে সেটাও একটা বিবেচনার দাবি রাখে। নাকি এটা ভারতের স্বপ্ন হিসেবেই থেকে যাচ্ছে? ভারতের বন্ধুত্বের এই উষ্ণতার কালে কি চীন বাংলাদেশ সম্পর্ক অনন্য উচ্চতায় গিয়ে পৌঁছায়নি? মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পক্ষে দাঁড়ায়নি এই সমালোচনা আছে, চীন বিরোধিতা করেছে, সে কথা কিন্তু একবারও ক্ষমতাসীনরা উচ্চারণ করেন না। বাংলাদেশের সবচেয়ে বড় সেতু, সবচেয়ে বড় রেল প্রকল্প, সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সবই চীনের করা। বিপরীতে রামপালে ভারতের তৈরি বিদ্যুৎ কেন্দ্রটি শুধুমাত্র যান্ত্রিক ত্রুটির কারণে বিগত 13 বছরে অন্তত 8 বার বন্ধ হয়েছে। চীন বাংলাদেশের যেসব প্রকল্প করে সেগুলোর আকার মাঝারি এবং বৃহৎ। ভারতীয় কোম্পানিগুলোর এ ধরনের বড় পরিসরের প্রকল্প সম্পন্ন করবার পর্যাপ্ত অভিজ্ঞতা নেই, সে কথা আমরা জানি। তাদের পর্যাপ্ত অর্থও নেই, সেটাও আমরা জানি। এবং ফলে এখানে চীন স্বাভাবিক কারণেই একটা বাড়তি সুবিধা পাচ্ছে, এবং এই সুবিধা হয়তো চীন পেত না যদি না আমাদের দেশে গণতন্ত্রটা শক্তিশালী থাকতো, আমাদের একটা ভালো নির্বাচন ব্যবস্থা থাকতো, তাহলে অন্যরা আরো বেশি কাছে আসবার সুযোগ পেত, অন্যদের সঙ্গে এই টানাপোড়েনটা কম থাকতো। সো আমি আবার ওই আমার আগের কথায় ফিরে যাই। এই যে বলা হচ্ছে যে বাংলাদেশ চীন থেকে নতুন ঋণ নিচ্ছে না, বিষয়টি একেবারেই ভুল। বরং প্রকল্পের মান, সময়ক্ষেপণ এবং ঠিকাদার নির্ধারণে বাংলাদেশের গড়িমসির কারণে চীন বেশ কিছু প্রকল্পে অনাগ্রহ দেখিয়েছে। মূলত চলমান ডলার সংকটের কারণে বাংলাদেশ নতুন প্রকল্প নিতে পারছে না এবং গড়িমসি করছে, এবং $5 বিলিয়ন আবার এর মধ্যে চেয়েছে, সেটাও আপনারা জানেন। তাছাড়া তীব্র ডলার সংকটের মধ্যেও বাংলাদেশ চীনের নেতৃত্বাধীন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, পূর্বে যেটা ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক হিসেবে পরিচিত ছিল, ব্রিক্সভুক্ত দেশগুলো এটার ইনিশিয়েটর থেকে প্রায় 763 মিলিয়ন মার্কিন ডলার ঋণ পেতে চলেছে। এর বাইরে 5টি গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবির কাছ থেকে আরও $8.9 বিলিয়ন ঋণ চেয়েছে। এনডিবি ঋণ চাওয়ার ক্ষেত্রে অন্য যে কোনো দেশের চেয়ে পাকিস্তান এবং বাংলাদেশ এগিয়ে রয়েছে, অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ পাচ্ছে এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে। ভারতের সঙ্গে সম্পর্ক এবং সমঝোতার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের ভূমিকাও বিবেচনায় নেওয়ার মতো, এবং এটা অত্যন্ত দৃশ্যমান যে এই গ্রীষ্মে চুক্তি থাকবার পরেও ফারাক্কা বাঁধের এপারে পদ্মায় সর্বনিম্ন পানি আসছে, যমুনার প্রবাহ সংকীর্ণ হয়েছে, আর তিস্তার পানি বন্ধ। বাংলাদেশ ভারতের কাছে আন্তর্জাতিক নদীতে পানির হিস্সা চায় না, জোরালোভাবে চায় না। বর্ডার কিলিং হলে সেটা নিয়ে কথা বলে না, তবে ভারতকে চীনের প্রস্তাবিত তিস্তা অববাহিকা উন্নয়ন প্রকল্পের ভয় দেখায়, এবং সেই ভয় পেয়ে ভারতীয় পররাষ্ট্র সচিব এসে সেই প্রকল্প অর্থায়নের কথা বলেন। আর্থিক স্বার্থ এবং দুর্নীতির সরাসরি সংযোগ আছে বলে ভারত স্থানীয়ভাবে যতই রাজনৈতিক প্রভাব বিস্তার করুক না কেন, কিংবা কূটনৈতিকভাবে যতই চাপ দিক না কেন, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রকে সাময়িকভাবে যতই ম্যানেজ করতে পারুক না কেন, দিন শেষে বাংলাদেশে চীনের ফুটপ্রিন্ট কমানো ভারতের পক্ষে সম্ভব হবে না, এবং সেটা কমাতে পারে একমাত্র পশ্চিমারা এবং তাদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা, একটা ভালো নির্বাচন। একটি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক প্রশাসনিক বাস্তবতার কারণে বাংলাদেশে ভারতের সর্বোচ্চ প্রভাবের সময়ই দেশটিতে চীনের মতো একটা কর্তৃত্ববাদী সরকারের পরিচালিত দেশ বিপুল উত্থান লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশে ক্রমবর্ধমান চীনের প্রভাব মোকাবেলার জন্যে ভারতের প্রত্যক্ষ প্রভাব জরুরি, এটা ভারতীয় পত্রপত্রিকার বক্তব্য, কিন্তু আমি এটা মানি না। স্মরণ করা দরকার যে 2009 সাল থেকে বাংলাদেশ সরকারের উপরে ভারতের একক প্রত্যক্ষ প্রভাব, পশ্চিমাদেরও এত প্রভাব বা এত হইচই তখন ছিল না, সত্ত্বেও
বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতিতে এবং সামাজিকভাবে চীনের প্রভাব ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে। 2016 সালে বাংলাদেশ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দিয়েছে, যেটাকে আমি একটা পলিটিক্যাল ইনিশিয়েটিভও বলি। ভারত গোটা দক্ষিণ এশিয়াকে, এমন দক্ষিণ পূর্ব এশিয়াতেও আমি বলবো, তার ব্যাকইয়ার্ড বলে বিবেচনা করে এবং দক্ষিণ এশিয়ায় তার কোনো মিত্র নেই। দক্ষিণ পূর্ব এশিয়াও, আসিয়ানভুক্ত দেশগুলোতেও ভারতের সমর্থন, বিশেষ করে জনগণের সমর্থন একেবারে শূন্যের কোঠায়। স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার সময় থেকে লক্ষ্য করলেই দেখা যাবে যে ভারত ভৌগোলিকভাবে তার সীমানা বৃদ্ধি করতে চেয়েছে, যেহেতু ভারতের নীতি নির্ধারকরা মনে করেন যে ভারত এমন এক নেইবারহুড বা এলাকায় অবস্থিত যেখানে তার চারপাশের দেশগুলো তার প্রতি শত্রুভাবাপন্ন, সেহেতু ভারত তার প্রতিবেশীদের উপরে এক ধরনের নিয়ন্ত্রণমূলক আচরণ করতে অভ্যস্ত। কিন্তু কথা ঠিক নয় যে কোনো দেশ শত্রুভাবাপন্ন, একমাত্র পাকিস্তানের কথা তারা ভাবতে পারে, অন্য কারো ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। কিন্তু ভারতের এক ধরনের সাইকি সমস্যা, এটা এক ধরনের সাইকে, এক ধরনের মনস্তাত্ত্বিক সমস্যা, এবং এক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি হচ্ছে তার প্রতিবেশী দেশগুলোর ক্ষমতাসীনরা তাদের অভ্যন্তরীণ এবং পররাষ্ট্র নীতি বিষয়ে ভারতের পরামর্শ গ্রহণ করবে। এর অন্যথা হলেই ভারত তার স্বার্থের অনুকূলে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। সিকিমের ইতিহাস, বিশেষ করে সিকিম কি করে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হলো, সেই ইতিহাস যারা জানেন, লেন্দুপ দর্জির কথা যারা জানেন, তারা একথা সহজেই উপলব্ধি করবেন। কিন্তু সিকিমের ঘটনা একার্থে ব্যতিক্রম নয়। শ্রীলঙ্কায় সৈন্য প্রেরণ 80-র দশকে যেটা হয়েছে, 80-র দশক থেকে 1987 থেকে 1990, নেপালের বিরুদ্ধে একাধিকবার 1989, 2015 ঘোষিত অঘোষিত অবরোধ আরোপের ঘটনাই শুধু ঘটেনি, ক্ষমতায় কে থাকবে না থাকবে সেটার ব্যাপারে ভারতের দুতিয়ালির ঘটনা ঘটেছে। নেপালের সংবিধান নিয়ে ভারত প্রকাশ্যে আপত্তি করেছে। মালদ্বীপে 1988 সালে সেনা অভ্যুত্থানের মুখে ভারত সৈন্য পাঠিয়েছিল। সেখানেও রাজনীতিতে ভারতের উপস্থিতি যে প্রত্যক্ষ, তা 2023 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের পরিচিতি এবং সেই সময়ের বিতর্কের দিকে তাকালেই বোঝা যায়। এবং মালদ্বীপে এখন ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চলছে, ভারতে চলছে ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কটের আন্দোলন, বাংলাদেশে চলছে ভারতীয় পণ্য বয়কটের। ভারতের এই দৃষ্টিভঙ্গি যে আরও বেশি দৃঢ় এবং সুস্পষ্ট রূপ নিয়েছে 2001 সালের পর থেকে, তা বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি। তার একটি কারণ হচ্ছে ভারতের উপরে যুক্তরাষ্ট্রের নির্ভরতা, তাছাড়াও ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিশ্ব রাজনীতিতে পরিবর্তন এবং চীনের উত্থান ও প্রভাব বিস্তারের চেষ্টা তার কারণ। দক্ষিণ এশিয়ার অঞ্চলে চীনের মোকাবেলা করার জন্য ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ভরতা ভারতের দীর্ঘদিনের চেয়ে সুপ্ত। যুক্তরাষ্ট্রের নির্ভরতা ভারতের উপরে যেটা বলছিলাম, এবং ইন্ডিয়ান লেন্সে দক্ষিণ এশিয়ার দেশগুলো দেখবার যে প্রবণতা যুক্তরাষ্ট্রের, এবং এই আকাঙ্ক্ষা ভারতের, এবং ভারত সেভাবে সেক্ষেত্রে সফল হয়েছে। এটাকে কেন্দ্র করেই তাদের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে তারা নিজেকে বৈশ্বিক শক্তি হিসেবে উপস্থিত করতে চায়, এবং বৈশ্বিক শক্তি হিসেবে ভারতের দাবির জন্যে তার দরকার তার এলাকার একচ্ছত্র আধিপত্য, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের মনরো ডক্ট্রিনের কথা আমরা অনেকেই জানি, বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান ছাত্ররা জানেন। অনুসরণে এটাই হচ্ছে ভারত ডক্ট্রিন বা ইন্ডিয়ান ডক্ট্রিন, যার অর্থ হচ্ছে তার প্রতিবেশী দেশে অন্য কোনো শক্তির উপস্থিতি সহ্য না করা। তার এই ভারতকে যতই প্রশ্রয় দিক না কেন, লেভারেজ দিক না কেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি ভারত চায় না, এখানে অন্য কোনো শক্তির উপস্থিতি সে দেখতে চায় না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারত মহাসাগরে চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতার কারণে। গত 2 দশকে এই প্রতিদ্বন্দ্বিতার সূত্রেই চীন ভারত মহাসাগরের পার্শ্ববর্তী দেশগুলোতে চীনের উপস্থিতি বাড়াতে শুরু করে, যার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত 6টি দ্বীপ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস, সিসিলিস, মাদাগাস্কার এবং কমোরোসে চীনের দূতাবাস আছে। এদের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক আছে। অন্যদিকে 1962 সাল থেকেই মিয়ানমারের সঙ্গে সখ্যতার কারণে চীন সেখানে ব্যাপকভাবে উপস্থিত। ভারত মহাসাগরের অংশ হিসেবে বঙ্গোপসাগরের গুরুত্ব অপরিসীম, এবং বাংলাদেশ তার অংশীদার বঙ্গোপসাগর দিয়ে পৃথিবীর 1/4 বাণিজ্যিক পণ্য পরিবাহিত হয়। বাণিজ্যিক বিবেচনায় বাইরে নিরাপত্তার বিবেচনাতেও ভারত চায় বঙ্গোপসাগরে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হোক। ভারত মহাসাগরে চীনের এই উপস্থিতিকে ভারত তার নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচনা করে, যে কারণে
ভারত মিয়ানমারে সামরিক জান্তার সঙ্গে এক ধরনের সুসম্পর্ক গড়ে তুলেছে এবং এটা সহজেই বোধগম্য। এবং এমনকি রোহিঙ্গা ইস্যুতে আমরা দেখছি ভারত নীরব। এবং শুধু তাই নয়, চীনের সঙ্গে পাল্লা দিয়ে ভারত আরাকান প্রদেশে বন্দর তৈরি করেছে। ভারতের কালাদান মাল্টি মোডাল প্রজেক্টের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে পাশ কাটিয়ে কলকাতার সঙ্গে দেশের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোর যোগাযোগ সহজ করে তোলা। শ্রীলঙ্কায় ভারতের এই প্রকল্পের লক্ষ্য একাধিক, যার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ চীনের কাছ থেকে যে সাবমেরিনগুলো কিনেছে, 2টো সাবমেরিন কিনেছে, সেগুলোর রক্ষণাবেক্ষণের জন্য যে সাবমেরিন বেস বা একটা নৌঘাঁটি তৈরি করা হয়েছে, তার উপরে নজর রাখা। কিন্তু ভারতের জন্য সবচেয়ে বেশি দরকার, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বঙ্গোপসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতির উপরে নজরদারি করা। এবং এই কারণেই এই নজরদারি করবার প্রয়োজনীয়তা থেকেই ভারত শ্রীলঙ্কা, মরিশাস এবং মালদ্বীপে কোস্টাল সার্ভেলেন্স বা উপকূলীয় নজরদারি ব্যবস্থার জন্য রাডার স্থাপন করেছে। বাংলাদেশে উপকূলীয় অঞ্চলে ভারত 20টি আধুনিক রাডার সিস্টেম বসানোর জন্য বাংলাদেশের সঙ্গে 2019 সালে সমঝোতা স্মারক স্বাক্ষর করে এবং বলা হচ্ছে বঙ্গোপসাগরীয় অঞ্চলে মেরিটাইম সিকিউরিটি বা সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ কার্যকর হবে। এতে করে বাংলাদেশ কার্যত চীনের বিপরীতে ভারতের যে নিরাপত্তা সেটাকে প্রাধান্য দিয়েছে। এক্ষেত্রে আমাদের স্মরণ রাখা দরকার যে বাংলাদেশ ভারতকে চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করবার অনুমতি দিয়েছে। বাংলাদেশের উপরে ভারত তার নিরঙ্কুশ প্রভাব নিশ্চিত করতে চায় এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব সীমিত রাখতে। এটা আপাতদৃশ্যে বিস্ময়কর মনে হতে পারে, কেননা ভারত এবং যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ মিত্র বলেই পরিচিত। আমি একথা বহুদিন বলেছি যে ভারত কোনো অবস্থাতেই চায় না এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ফুটপ্রিন্ট থাকুক। এশীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের প্রভাব মোকাবেলায় ভারত যুক্তরাষ্ট্র একত্রে কাজ করে এবং চতুর্পাক্ষিক নিরাপত্তা সংলাপ বা কোয়াডের সদস্য। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রের প্রশ্নে ভারত চীনের সঙ্গেই অবস্থান নিয়েছে, কেননা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক ভারতের বাণিজ্যিক স্বার্থের সাথে সাংঘর্ষিক। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্যাপক আকারে বিনিয়োগ ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে বাংলাদেশের বাজার সৃষ্টি করবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য বাংলাদেশে ভারতের যে ক্যাপটিভ মার্কেট আছে তাতে বড় রকমের ধাক্কা দেবে মনে করা অতিরঞ্জন নয়। এর একটি রাজনৈতিক দিকও আছে। গত কয়েক বছরে নরেন্দ্র মোদী সরকারের আমলে আমরা লক্ষ্য করেছি যে ভারতে গণতন্ত্রের ব্যাপক ক্ষয় ঘটেছে এবং আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানও সেটা বলছে। মানবাধিকার এবং মত প্রকাশের অধিকার সংকুচিত হয়েছে। এই রকম পরিস্থিতিতে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ যদি তৈরি হয় তাহলে ভারতে তার অনুপস্থিতি অর্থাৎ ওই গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতি উজ্জ্বল হয়ে উঠতে পারে এবং তা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের জন্য অস্বস্তিকর হয়ে উঠবে। সো ভারত এই বিবেচনা থেকে বাংলাদেশকে গণতান্ত্রিক দেখতে চায় না, সফল দেখতে চায় না এবং বাংলাদেশের বিষয়ে ভারতের এই দৃষ্টিভঙ্গি এবং তার গৃহীত পদক্ষেপগুলো বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য অনুকূল কিনা সেটা বাংলাদেশের ক্ষমতাসীনরা বুঝতে পারেন না এমন মনে করবার কোনো কারণ নেই। কিন্তু ক্ষমতা তো সবচেয়ে আকর্ষণীয় বিষয়, সেটা ধরে রাখতে হবে। দৃশ্যত তাদের দলীয় স্বার্থ এবং ক্ষমতায় থাকবার জন্য তারা এগুলোকে গ্রহণযোগ্য বলেই বিবেচনা করছেন। আশু মেয়াদে তা তাদের জন্য লাভজনক বটেই, ভারতের জন্য তো নিশ্চিতভাবেই সেটা বলা যায়। কিন্তু দীর্ঘমেয়াদের বিবেচনায় ভারতের নীতি নির্ধারক, বাংলাদেশের অন্য রাজনৈতিক দলসমূহ এবং নাগরিক সমাজের সদস্যরা এই প্রশ্নগুলো যেভাবে মোকাবেলা করবেন তার উপরে নির্ভর করবে ভারতের এই প্রভাব আগামীতে কোথায় গিয়ে দাঁড়াবে। আমার সব কথার মূল কথা, শেষ কথা, আমি চাই
ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক থাকুক, বন্ধুত্বপূর্ণ সমমর্যাদাপূর্ণ সম্পর্ক থাকুক। ভারত বাংলাদেশ থেকে অনেক দিক থেকে অনেক বড়, এখানে প্রতিযোগিতার কিছু নেই। কিন্তু আমার সম্মান যদি আমার কাছে না থাকে, তাহলে আপনি যত বড়ই হন না কেন, আপনাকে সম্মান করা বা আপনার স্বার্থ দেখা আমার পক্ষে কতটা সম্ভব হবে সেটা কিন্তু আপনার মাথায় রাখা দরকার। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।